আমরা যে প্রস্তাব করেছি এর বাইরে কোনো সংস্কার প্রস্তাব এই সরকার উত্থাপন করে না। এরকম অমর্যাদার পতন বাংলাদেশে আর কোনো সরকারের হয় না। তারা ভোটার হয়েছে অনেকদিন আগে, কিন্তু আজ পর্যন্ত ভোট দিতে পারে। প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বলেই চলেছেন, এবং আপনারা যারা মিডিয়ার মধ্যে আছেন আপনারা তার প্রচার করছেন, প্রকাশ করছেন। যাই হোক, আমার বক্তব্যের শুরুতে আমি তাকে ব্যক্তিগতভাবে একসাথে দল না করলেও শ্রদ্ধা করতাম শ্রমিক নেতা হিসাবে, এবং পরবর্তী পর্যায়ে বিএনপি, তখন বিএনপিও হয় নাই, জাগদল, তার সঙ্গে মিলে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করে শহীদ জিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছিলেন। লেবার পার্টির প্রতিষ্ঠাতা শ্রমিক নেতা মৌলানা আব্দুল মতিন সাহেবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করেন। মৌলানা আব্দুল মতিন সাহেব বেসিক্যালি একজন শ্রমিক নেতা ছিলেন। এই ঢাকা মহানগরে তিনি অত্যন্ত জনপ্রিয় শ্রমিক নেতা ছিলেন। সেই সময় ক্ষমতাসীন দলে শ্রমিক সংগঠনের উনি প্রধান ছিলেন, কিন্তু রাজনৈতিক বিশ্বাসের কারণে তিনি আওয়ামী লীগের রাজনীতি পরিত্যাগ করেন, আসলে রাজনীতিতে যুক্ত হন, এবং আওয়ামী লীগ যখন গণতন্ত্রকে জবাই করে একদলীয় স্বৈর শাসন বাদশাহ গঠন করেছিল, তখন তিনি নিজেই শ্রমজীবী মানুষের কল্যাণের আকাঙ্ক্ষা নিয়ে লেবার পার্টি গঠন করেন। এই নামে এর আগে কোনো পার্টি ছিল না, শ্রমিকদের নামে পার্টি, এবং আজীবন তিনি শ্রমজীবী মানুষের জন্য কাজ করেছিলেন। এমনকি উনি শহীদ জিয়ার সঙ্গে যখন যুক্ত হয়েছিলেন তখনও শ্রমজীবী মানুষের কল্যাণের জন্যই তিনি নানা প্রস্তাব করেছেন এবং কিছু সমাধানের চেষ্টা করেছেন। দীর্ঘ 16-17 বছর তারা তাদের অধিকার প্রয়োগ করতে পারে নাই। এখানে আমাদের সামনে অনেক তরুণ বসা, যাদের বয়স কম, তারা ভোটার হয়েছে অনেকদিন আগে, কিন্তু আজ পর্যন্ত ভোট দিতে পারে। তারা তাদের অধিকার প্রয়োগ করতে চায়, রাষ্ট্র পরিচালনায় তারা তাদের মতামত ব্যক্ত করতে চায়। এটাই তাদের সর্বোচ্চ রাজনৈতিক অধিকার। এই অধিকার অর্জনের জন্যই এত হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, তারপরেও লড়াইয়ের ময়দানে থেকেছে। এখন এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা নিয়ে নানা কথা নানাজন বলছে। আমি আলোচনা সংক্ষেপ করার পক্ষে শুধু এটুকু বলবো যে আমরা বলেছি, লেবার পার্টি বলেছে যে আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব। আমি সাংবাদিক বন্ধুরা আছেন এখানে, সবাই আছেন, আমি বলতে চাই যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন। কারণ নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে এই জুন মাসে। তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই। অনেকে সংস্কারের কথা বলছেন, আর সংস্কারের কথা আপনারা কি কি বলেন? আপনারা কবে থেকে সংস্কারের কথা বলেন? শহীদ জিয়া তো 1976 সালে 77 সালে 19 দফা কর্মসূচি দিয়েছিলেন, চমৎকার মস্ত বড় সংস্কারের কর্মসূচি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 ঘোষণা করেছিলেন
যেটা পরিপূর্ণভাবে একটা রাষ্ট্র সংস্কার প্রস্তাব। 2022 সালে বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 27 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন এবং সেটাকে সমৃদ্ধ করে আন্দোলনে যারা আমরা একসাথে ছিলাম যুগপথভাবে তারা সবাই আলোচনা করে 2023 সালে আমরা 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি, রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি আমরা ঘোষণা করেছি। এই কর্মসূচিতে যেসব সংস্কারের প্রস্তাব আছে এই সরকার তো এর সবগুলো নিয়ে এখনো করে নাই। আমরা যে প্রস্তাব করেছি এর বাইরে কোন সংস্কার প্রস্তাব এই সরকার উত্থাপন করে নাই। এর বাইরে অন্য কোন রাজনৈতিক দল এমন কোন সংস্কার প্রস্তাব উত্থাপন করে নাই যা এর সঙ্গে সাংঘর্ষিক করতে হয়েছে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী প্রায় 1800 মানুষ গুম হয়েছে, সহস্রাধিক মানুষ খুন হয়েছে, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই, এমন কোনো পাড়া নাই যেখানে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাতে নিগৃহীত মানুষ নাই। সম্ভবত এমন কোনো গোরস্থানও নাই যেখানে তাদের হাতে খুন হওয়া কিংবা আহত হয়ে মৃত্যুবরণ করা মানুষের খবর নেই। এই যে দীর্ঘ লড়াই, এই দীর্ঘ লড়াইয়ের একটা পরিণতি হলো জুলাই আগস্টের ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান। এর মধ্য দিয়ে স্বৈরাচারী শাসক যারা ফ্যাসিবাদে রূপান্তরিত হয়েছিল তাদের পতন হয়েছে এবং এই পতন হয়েছে যে লড়াইয়ের মাধ্যমে। এটা ছিল এক দফা। আপনাদের মনে আছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি অনেক আগেই এক দফার দাবি জনগণের সামনে উপস্থাপন করে তার ভিত্তিতে আন্দোলন করেছে। এক দফার দাবিটা ছিল অবৈধ স্বৈরাচারী ফাঁসিবাদী সরকারের পদত্যাগ, অপসারণ এবং একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র অর্থাৎ জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা। আমাদের এই এক দফা এবং শেষ পর্যন্ত আপনারা দেখবেন যে ছাত্ররা যে আন্দোলনটা শুরু করেছিল তারা প্রথম 9 দফার দাবিতে আন্দোলন শুরু করেছে রাজনৈতিক দফা। কিন্তু যখন তারা অনুভব করেছে যে এই সরকারের পতন ছাড়া কোনো কিছুই হবে না, বরঞ্চ মানুষ তাদের সাথীরা রাজপথে জীবন দিচ্ছে, তখন তারাও এক দফা দাবিতেই লড়াই নেমেছে। 3 আগস্ট তারা এক দফা ঘোষণা করেছে। সে এক দফার প্রথম অংশ আমরা অর্জন করতে পেরেছি। ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেছে। এরকম অমর্যাদার পতন বাংলাদেশে আর কোন সরকারের হয়নি। কেউ নিহত হয়েছে, কেউ কারারুদ্ধ হয়েছে, কিন্তু পালিয়ে যাওয়ার ইতিহাস এইবারই। একটা পর্যায় সম্পন্ন হয়েছে, মানুষ অধীর আগ্রহে তার দাবি অবশিষ্ট অংশ পূরণের আশা আছে। দীর্ঘ 17 বছর তারা তাদের অধিকার প্রয়োগ করতে পারে না। এখানে আমাদের সামনে অনেক তরুণ বসা, যাদের বয়স কম, তারা ভোটার হয়েছে অনেকদিন আগে, কিন্তু আজ পর্যন্ত ভোট দিতে পারে। তারা তাদের অধিকার প্রয়োগ করতে চায়, রাষ্ট্র পরিচালনায় তারা তাদের মতামত ব্যক্ত করতে চায়। এটাই তাদের সর্বোচ্চ রাজনৈতিক অধিকার। এই অধিকার অর্জনের জন্যই এত হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, তারপরেও লড়াইয়ের ময়দানে থেকেছে। এখন এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা,
এই আকাঙ্ক্ষা নিয়ে নানা কথা নানাজন বলছে। আমি আলোচনা সংক্ষেপ করার পক্ষে শুধু এটুকু বলবো যে আমরা বলেছি, লেবার পার্টি বলেছে যে আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব। আমি এই সাংবাদিক বন্ধুরা আছেন, এখানে সবাই আছেন, আমি বলতে চাই যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন। কারণ নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে এই জুন মাসে। তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই। অনেকে সংস্কারের কথা বলছেন, আর সংস্কারের কথা আপনারা কি বলেন? আপনারা কবে থেকে সংস্কারের কথা বলেন? শহীদ জিয়া তো 1976 সালে 77 সালে 19 দফা কর্মসূচি দিয়েছিলেন, চমৎকার মস্ত বড় সংস্কারের কর্মসূচি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 ঘোষণা করেছিলেন, যেটা পরিপূর্ণভাবে একটা রাষ্ট্র সংস্কার প্রস্তাব। 2022 সালে বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 27 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং সেটাকে সমৃদ্ধ করে আন্দোলনে যারা আমরা একসাথে ছিলাম যুগপৎভাবে তারা সবাই আলোচনা করে 2023 সালে আমরা 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি, রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি আমরা ঘোষণা করেছি। এই কর্মসূচিতে যেসব সংস্কারের প্রস্তাব আছে এই সরকার তো এর সবগুলো নিয়ে এখনো করে নাই। আমরা যে প্রস্তাব করেছি এর বাইরে কোন সংস্কার প্রস্তাব এই সরকার উত্থাপন করে না। এর বাইরে অন্য কোন রাজনৈতিক দল এমন কোন সংস্কার প্রস্তাব উত্থাপন করে নাই যা এর সঙ্গে সাংঘর্ষিক। সংস্কার প্রস্তাব উত্থাপনের সময় আমরা বলেছিলাম যে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে যদি কারো এর চেয়ে ভালো কোনো প্রস্তাব থাকে আমরা সেই প্রস্তাব সাদরে গ্রহণ করব। কাজে নতুন কোনো প্রস্তাব তো আমাদের এই প্রস্তাবের বিরুদ্ধে পরিপূরক। কাজে সংস্কারের বিষয়ে বিএনপির চেয়ে অগ্রণী ভূমিকা বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল, আর কোন শক্তি উপস্থাপন করে। আমরা এই বিপক্ষে না, আমরা পরিপূর্ণভাবে সংস্কারের পক্ষে। কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো সংস্কার কি একবারে শেষ করার বিষয়? পরিবর্তনের দুটা পথ, একটা বিপ্লব, একটা সংস্কার। আপনি বৈপ্লবিক পরিবর্তন হলে খুব দ্রুত বড় পরিবর্তন করে দেয়, আর সংস্কার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, সকলের সম্মতিতে হয়, বিশেষ করে যারা স্টেক হোল্ডার তাদের সম্মতিতে হয়। সংস্কার প্রস্তাব হলো, আমাদের মতামত চাওয়া হলো, আমরা মতামত দিলাম, জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হলো, সেই কমিশন আমাদের সঙ্গে আলোচনা করেছে, আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত ব্যক্ত করেছে এবং ঐকমত্য কমিশনের যিনি দায়িত্বে আছেন প্রফেসর আলী রিয়াজ সাহেব, তিনি বলেছেন যে মে মাসের মধ্যেই সব রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা ক্রমে তার একটা জায়গায় পৌঁছতে পারবেন যেখানে বোঝা যাবে যে কোন কোন সংস্কার প্রস্তাবে সবগুলি রাজনৈতিক দল একমত, কোন কোন সংস্কারের প্রস্তাবে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু ভিন্ন মত আছে। এগুলো আমরা বুঝে ফেলতে পারি। মে মাসের মধ্যে এটা বুঝে ফেলতে পারলে জুন মাসের মধ্যে এই কাজটা কি সম্ভব না? যে যেসব প্রস্তাব সবাই আমরা একমত সেটা একত্র করে একটা সনদ তৈরি করে আমরা সবাই সেখানে স্বাক্ষর করলাম এবং সবাই একমত হলাম যে এই সংস্কারগুলি অবিলম্বে কার্যকর করা হোক। আইনের মাধ্যমে, অধ্যাদেশের মাধ্যমে যেটা করা যাবে সেটা এখনই হবে,
যেটা সংবিধানের পরিবর্তন প্রয়োজন হবে সেটা আগামী নির্বাচিত সংসদে হবে। সবাই একমত হয়ে দস্তখত করে দিলাম আমরা, এবং সেই অনুযায়ী আগামী দিনে কাজ চলবে। এই কাজটা যদি জুন মাসের মধ্যেই সম্ভব হয়, এমনকি যদি জুলাই মাসের মধ্যেও সম্ভব হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধাটা কোথায়? কারো বোঝানোর জন্য সময় দরকার, কারো বন্ধু জোগাড়ের জন্য কিছু সময় দরকার। সেই জন্য জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার, এটা বিলম্বিত হবে। আজকে তিনি আমাদের মাঝে নাই, কিন্তু তার দল আছে, এবং আমি অত্যন্ত আনন্দিত সেই দলটি মওলানা মতিনের আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। বরাবরই তারা বিএনপির সঙ্গে কখনো জোটবদ্ধভাবে, কখনো যুগবদ্ধ প্রক্রিয়ায় তারা আন্দোলনের শরিক ছিল। তারা তাদের এই আদর্শ পরিবর্তন করেন নাই যে তারা গণতন্ত্র পছন্দ করে, তারা গণতন্ত্রের জন্য লড়াই করে। দীর্ঘ সময় ধরে লেবার পার্টি আমরা একসাথে কাজ করেছি। স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন লেবার পার্টির রাজপথে ছিল। আমি আজকে এই সুযোগে তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের সাংবাদিক বন্ধুরা খুব খুশি হবে না, কারণ এমন কিছু তেমন বলি না আমি, যেটা তারা নিউজ বানায়। কারণ একটা সাংবাদিকতা আমি 1965, 66, 67 সালে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম। আমাদের এখন যারা আছেন অনেকের হয়তো জন্ম হয় না। সাংবাদিকতা একটা কথা বলে যে when a dog bites a man, it is not a news. কুকুর তো মানুষের কামড়াবে, তাহলে এটা কোনো খবর না। When a man bites a dog, it is a news. মানুষ যদি কুকুরকে কামড়ায় তাহলে ওটা খবর। এখন এই মানুষ কুকুরকে কামড় দেওয়ার মতো কিছু আমি খুব কম বলি বলে নিউজ কম হচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বলি যে বাংলাদেশের এই যে বিদ্যমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা কিন্তু কেউ কারো প্রতিপক্ষ না, কেউ কারোর সঙ্গে লড়াইয়ে লিপ্ত না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমরা যখন গণতন্ত্রের জন্য লড়াই করছিলাম, তখন তাদের সঙ্গে যে সম্পর্ক ছিল, আমরা এখনো গণতন্ত্রের জন্য লড়াই করছি, কিন্তু এখন যারা সরকার আছে তাদের সঙ্গে আমাদের এই একই রকম সম্পর্ক না। কারণ এখন যারা সরকারে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমরাই এই সরকারে প্রতিষ্ঠিত করছি, এবং আমরা বলেছি যে আমরা তার দায়িত্ব পালনে সহযোগিতা করব। বন্ধুরা, এই সরকার লড়াইয়ের বিজয়ের পরে গঠিত সরকার। এই সরকারের নেতৃত্বে আমরা লড়াইয়ে বিজয় করি না, আমরা নিজেরা লড়াই করে বিজয়ী হয়েছি, এবং এই লড়াইয়ের জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়েছে। এটাই আমরা মনে করি যে আমরা যে দাবি করেছি এটা অত্যন্ত যৌক্তিক, এবং এর বিরুদ্ধে যৌক্তিক কোন প্রস্তাব বা কোন বক্তব্য কেউ হাজির করতে পারে না। সেজন্য আবার বলছি, দেখেন একটা দেশে অনেক অনেক সংকটের কথা অনেকেই বলেছেন, আমি ওইদিকে যাচ্ছি না। এটা অনিবার্য ব্যাপার। একটা দেশে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক নানা ধরনের অস্থিরতা, নানা ধরনের সমস্যা থাকে, আর সেটা অ্যাড্রেস করার জন্য, সেটা মোকাবেলা করার জন্য, সেটা সমাধানের জন্য রাজনৈতিক শক্তির কোনো বিকল্প নাই, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই।
এটা যত দ্রুত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বুঝবেন তত না। আমি বিশ্বাস করি তারা বোঝেন, কিন্তু নানাভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে না। এর কোনোটাই গণতন্ত্রের পক্ষে না। কেউ কেউ বলে রাজনীতিবিদরা পরে এগুলো করবে না। কে করবে? আমাদের শাসন চান না এক ব্যক্তির শাসন চান, না স্বৈর শাসন চান? বিকল্প তো একটাই, রাজনৈতিক সরকার, জনগণের নির্বাচিত সরকার স্লো হয়, অনেক সময় ভুলও করে, কিন্তু তার চেয়ে ভালো ব্যবস্থা তো আর কিছু আবিষ্কার হয়নি আজ পর্যন্ত। আগে ওটাই আমাদের করতে হবে, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। যে গণতন্ত্রের জন্য আমাদের সাথীরা জীবন দিয়েছেন, এমনকি জুলাই আগস্টের লড়াইয়ে যারা জীবন দিয়েছেন, তারাও গণতন্ত্রের জন্যই জীবন দিয়েছেন। তারাও জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। তারাও ফ্যাসিবাদের পরিবর্তনের জন্য জীবন দিয়েছেন। আর সেই পরিবর্তনের মাধ্যমে আমরা আরো পরিবর্তনের সূচনা করব, এবং সেই পরিবর্তনে যারা কোনোভাবে অবহেলা প্রদর্শন করবে কিংবা কথা রাখবে না, তাদের বদলানোর ক্ষমতাও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই আছে। আমরা সেই প্রক্রিয়ায় যুক্ত হতে চাই। আমি মৌলানা মতিন সাহেব বেঁচে থাকলে আজকে এখানে বসে উনি ওই একই দাবি করতেন। আমি আলোচনা বাড়াতে চাই না, আমাদের সময় হয়ে যাচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং লেবার পার্টি এই চমৎকার আয়োজন করার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।